আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা নতুন ভাষা শেখার পুরো প্রক্রিয়াটা আসলে কেমন? ধরুন একজন শিক্ষকের চোখে যদি আমরা এই পুরো জার্নিটা দেখি, একজন শিক্ষার্থী কিভাবে ধাপে ধাপে যোগাযোগের মূল ভিত্তিগুলো মানে শোনা, বলা, পড়া এবং লেখা আয়ত্ত করে, সেটাই আজ আমরা খুব দারুণ একটা গল্পের মতো করে জানব। চলুন দেরি না করে একদম গভীরে প্রবেশ করা যাক। শুরুতেই একটু স্টিফেন ক্র্যাশনের একটা বিখ্যাত ধারণা নিয়ে কথা বলা যাক, কম্প্রিহেন্সিবল ইনপুট বা বোধগম্য ইনপুট। ব্যাপারটা অনেকটা একটা ছোট্ট শিশুর মাতৃভাষা শেখার মতো। খেয়াল করে দেখবেন, একটা বাচ্চা কিন্তু শুরুতেই গড়গড় করে কথা বলে না, তাই না? সে আগে চারপাশের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনে, বোঝার চেষ্টা করে। ক্লাসরুমেও কিন্তু ঠিক একই ঘটনা ঘটে। নিজে থেকে কিছু উৎপাদন বা প্রকাশ করার আগে শিক্ষার্থীকে তার চারপাশের ভাষাটা গ্রহণ করতে হয়, তার অর্থ বুঝতে হয়। এটাই হলো একদম প্রথম ধাপ। আর এই যে গ্রহণ করার ব্যাপারটা, ভাষা শিক্ষার ভাষায় একে আমরা বলি রিসেপটিভ স্কিলস বা গ্রহণমূলক দক্ষতা, যেখানে শোনা এবং পড়ার কাজটা হয়। এভাবেই ভাষাটা ভেতরে প্রবেশ করে। অন্যদিকে আছে প্রোডাক্টিভ স্কিলস বা উৎপাদনমূলক দক্ষতা, মানে বলা এবং লেখা। এখানে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই যে শোনা আর পড়ার মাধ্যমে যা গ্রহণ করা হচ্ছে, সেটাই কিন্তু শিক্ষার্থীর কথা বলা আর লেখার আসল জ্বালানি হিসেবে কাজ করে। আগে ভেতরে কিছু না নিলে বাইরে সেটাকে প্রকাশ করাটা আক্ষরিক অর্থেই অসম্ভব। তাহলে চলুন আমাদের এই গ্রহণমূলক ইনপুটের একদম প্রথম ভিত্তিটা দিয়ে শুরু করি, আর তা হল শ্রবণ বা লিসেনিং। একজন শিক্ষকের জায়গা থেকে দেখলে ক্লাসে শুধু কিছু একটা বাজিয়ে শোনানোই কিন্তু শেষ কথা নয়। লক্ষ্য থাকে সাধারণ শ্রোতা থেকে শিক্ষার্থীকে একজন সক্রিয় শ্রোতায় পরিণত করা। আর এই কাজটা হয় মূলত তিনটি ধাপে। প্রথমে প্রি লিসেনিং, যেখানে নতুন শব্দ বা পটভূমি নিয়ে একটু আলোচনা করে নেওয়া হয়, যাতে একটা প্রাথমিক ধারণা তৈরি হয়। তারপর ওয়াইল লিসেনিং, অডিওটা চলার সময় শিক্ষার্থীরা মূল ভাব বা নির্দিষ্ট কোনো তথ্যের দিকে ফোকাস করে। আর শেষে পোস্ট লিসেনিং, যেখানে শোনা বিষয়টার উপর ভিত্তি করে আলোচনা হয়, নানা মতামত শেয়ার করা হয়। মানে পুরো ব্যাপারটা তখন আর শুধু প্যাসিভভাবে শোনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, উৎপাদনশীল কণ্ঠস্বর খুঁজে পাওয়া, অর্থাৎ বক্তৃতা বা স্পিকিং। একসময় ভাষা শেখানো মানেই ছিল শুধুই গ্রামার আর ট্রান্সলেশনে ছড়াছড়ি। কিন্তু H.G. উইরাউসন এবং ডেল হাইমসের মতো ভাষাবিদরা পুরো ধারণাই পাল্টে দিলেন কমিউনিকেটিভ কম্পিটেন্স বা যোগাযোগমূলক দক্ষতার আইডিয়া দিয়ে। তারা বললেন, শুধু বইয়ের পাতার নিখুঁত ব্যাকরণ জানলেই হবে না। আসল উদ্দেশ্য হল বাস্তব জীবনের নানা পরিস্থিতিতে অর্থপূর্ণভাবে যোগাযোগ করতে পারা। ব্যাকরণের নিয়মের চেয়ে মানুষের সাথে কানেক্ট করাটাই এখানে সবচেয়ে বেশি জরুরি। কিন্তু ক্লাসরুমে এই স্বতঃস্ফূর্ততা আনা তো চারটিখানি কথা নয়, কারণ ভুল করার ভয়ে অনেকেই মুখ খুলতে চায় না। আর এখানেই শিক্ষকরা তৈরি করেন একটা লো স্ট্রেস এনভায়রনমেন্ট বা কম চাপের পরিবেশ, যেখানে নিখুঁত হওয়ার চেয়ে সাবলীলভাবে কথা বলার ওপর বেশি জোর দেওয়া হয়। কিভাবে? এই ধরুন রোল প্লেজ, ইন্টারভিউজ বা ইনফরমেশন গ্যাপ টাস্কের মতো দারুণ সব মজার অ্যাক্টিভিটি দিয়ে। এখানে শিক্ষকের কাজ শুধু ভুল ধরা নয়, বরং একজন গাইডের মতো পাশে থেকে সাহস বাড়ানো। এরপর আমরা প্রবেশ করছি তৃতীয় ধাপে, জ্ঞানের প্রবেশদ্বার, যাকে আমরা বলি পাঠ বা রিডিং। পড়ার ব্যাপারটা কিন্তু কথা বলা বা শোনার মতো অতটা স্বাভাবিক আর স্বতঃস্ফূর্ত নয়। এটা বেশ জটিল একটা কগনিটিভ প্রসেস। ফ্র্যাঙ্ক স্মিথ আর ক্যানেথ গুডম্যান খুব চমৎকার একটা কথা বলেছেন। তারা রিডিংকে বলেছেন একটা সাইকোলিঙ্গুইস্টিক গ্যাসিং গেম। মানে কি? মানে হলো পড়ার সময় আমরা শুধু রোবটের মতো শব্দগুলোর অর্থ ডিকোড করি না, বরং আগের জ্ঞান আর বাক্যের কনটেক্সট মিলিয়ে পরের শব্দটা কি হতে পারে সেটা মস্তিষ্ক অনুমান করতে থাকে। এটা সত্যিই একটা দারুণ অ্যাক্টিভ প্রসেস। পড়ার এই কৌশলটাকে আমরা প্রধানত দুটো ভাগে দেখতে পারি। একদিকে আছে ইন্টেন্সিভ রিডিং বা নিবিড় পাঠ। এটা অনেকটা মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো, ছোট ছোট টেক্সট খুব খুঁটিয়ে পড়া, নতুন শব্দ আর গ্রামারের একদম গভীরে যাওয়া। আর অন্যদিকে আছে এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ। এটা মূলত আনন্দের জন্য, যেমন ধরুন গল্পের বই বা বড় কোনো আর্টিকেল পড়া। এখানে উদ্দেশ্য হলো ভাষার একটা সাধারণ বোধ বা ভালো পড়ার অভ্যাস তৈরি করা। আর এই দুটো মিলিয়ে কিন্তু শিক্ষার্থীর ভাষার ভাণ্ডার কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এবার আমাদের চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে অ্যাডভান্সড ধাপ, রচনার জটিল শিল্প, অর্থাৎ লেখালেখি। অনেকেই মনে করেন লেখালেখি মানেই হয়তো পরীক্ষার খাতায় সোজা একটা সুন্দর এসে বা প্রবন্ধ নামিয়ে দেওয়া। কিন্তু না, আধুনিক ক্লাসরুমে এটা একটা মাল্টিস্টেপ প্রসেস। শুরুতেই থাকে ব্রেইনস্টর্মিং বা আইডিয়া খোঁজা। এরপর আসে ফ্রি ড্রাফটিং, মানে গ্রামার বা বানানের চিন্তা না করে যা মাথায় আসছে স্বাধীনভাবে লিখে ফেলা। এর পরের ধাপটা দারুণ, পিয়ার রিভিউ, যেখানে সহপাঠীরা একে অপরের খাতা দেখে গঠনমূলক ফিডব্যাক দেয়। আর একদম শেষে গিয়ে স্ট্রাকচার আর নির্ভুলতার জন্য এডিটিং করা হয়।
বুঝতেই পারছেন, একটা ভালো লেখা আসলে ধাপে ধাপে গড়ে ওঠে। তাহলে আমরা চলে এলাম আমাদের পঞ্চম অংশে, এই 4টি দক্ষতার চমৎকার সমন্বয়, একজন পূর্ণাঙ্গ যোগাযোগকারী হয়ে ওঠা। বাস্তব জীবনে কি আমরা শুধু শুনি বা শুধু লিখি? একদমই না। আমরা সবগুলো স্কিল একসাথে ব্যবহার করি, আর ক্লাসরুমেও ঠিক এই জিনিসটাই করা হয়, কন্টেন্ট বেসড ইনস্ট্রাকশন বা বিষয়বস্তু ভিত্তিক পাঠের মাধ্যমে। ধরুন, প্রথমে সবাই মিলে একটা ছোট বক্তৃতা শুনল, তারপর সেটা নিয়ে জোড়ায় জোড়ায় আলোচনা করল, এরপর সেই একই বিষয়ের ওপর একটা আর্টিকেল পড়ল, আর সবশেষে নিজেদের ভাবনাটা ছোট্ট করে লিখে ফেলল। দেখুন, গ্রহণ করা আর উৎপাদন করা, এই দক্ষতাগুলো কিভাবে একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। শেখার প্রক্রিয়াটা ঠিক এভাবেই স্বাভাবিক আর শক্তিশালী হয়। সবশেষে একটা বড় প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এই যে আমরা এতগুলো স্কিল একসাথে আয়ত্ত করার কথা বললাম, এগুলো কি শুধুই ক্লাসে ভালো রেজাল্ট করার জন্য? একদমই না। শ্রবণ আমাদের অন্যের কথা বুঝতে সাহায্য করে, বলাটা আমাদের এক্সপ্রেস করার সাহস দেয়, পড়াটা আমাদের দুনিয়াটাকে বড় করে, আর লেখা আমাদের অগোছালো চিন্তাকে সুন্দরভাবে সাজায়। যখন এই সবগুলো স্কিল একসাথে কাজ করে, তখন ভাষা শেখাটা আর কোনো বোরিং একাডেমিক কাজ থাকে না। এটা হয়ে ওঠে মানুষের সাথে কানেক্ট করার, একে অপরকে বোঝার এক আজীবনের হাতিয়ার। আর আজকের আয়োজনের এটাই সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।